তো আজকে আমরা ক্লাস শুরু করব টার্গেট এ প্লাস ব্যাচ ক্লাস 01, মানে এসএসসি ব্যাচের আমি যে বলছিলাম 20টা ক্লাসের মাধ্যমে 40টা সৃজনশীল থাকবে। সেখানে 20টা ক্লাস 40টা সৃজনশীল। তো আজকে আমরা প্রথম ক্লাসে চলে এসেছি। আমরা প্রথম দিনই প্রথম অধ্যায় শেষ করে ফেলবো, সাথে আমরা দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীল রেখেছি। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দুটো সৃজনশীল করবো। প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র এই সৃজনশীলটা পড়লে তোমার আর কোনো সৃজনশীল পড়া লাগবে না, আর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দুটো সৃজনশীল করবো। সে বাকি আজকে একটা করাবো আর নেক্সট ক্লাসে একটা করে দেবো। যদি আমি বলতে চাই যে আমি কিন্তু বলেছিলাম যে 20 টাকা মোবাইল রিচার্জ তুমি জিতে নিতে পারো। 20 টাকা মোবাইল রিচার্জ জেতার জন্য তোমার টেকনিকটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে কেমনে তুমি সিস্টেমটা করতে পারো। এখানে আমরা একটি কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করো। কোনটি মূলদ এবং কোনটি অমূলদ এটা আমরা বের করব। এটা বের করার পরে যেটা অমূলদ হবে, যেটা অমূলদ উত্তর হবে, সেই অমূলদ উত্তরটা তুমি এই নাম্বার পাঠিয়ে দিবে 013084850। এই ক্লাস করার জন্য তোমাকে এই উত্তরটা পাঠানোর জন্য তোমাকে অবশ্যই ক্লাস করতে হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করব। 20টি ক্লাসের মাধ্যমে 40টি সৃজনশীল ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব। স্বাধীন বাংলাদেশের জন্য সবাইকে শুভেচ্ছা। এটা হচ্ছে শিট, এটা শিট। এখানে টোটাল 40টা সৃজনশীল আছে। এই 40টা সৃজনশীল যদি তুমি পড়ো তাহলে অবশ্যই তুমি এসএসসিতে প্লাস পাবা, সেটা আমি নিজে তোমাকে গ্যারান্টি দিচ্ছি। অনেকে হয়তো হাসাহাসি করে যে 40টা সৃজনশীলের মাধ্যমে কেমনে প্লাস পাওয়া সম্ভব, সেটা আমি তোমাদের দেখিয়ে দিতে চাই। তোমরা সরাসরি এই ক্লাসটা করো, আর তোমরা তোমাদের যতটুকু পরিশ্রম দিয়ে পারো তোমরা সবাই চেষ্টা করো। এখানে প্রশ্নটা আমরা যদি করি প্রথমে, এখানে বলছে √7 এবং 9 দুইটি বাস্তব সংখ্যা, কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করো। এই প্রশ্ন আমরা যদি দেখি, প্রথমটা কোনটি মূলদ এবং কোনটি অমূল সংখ্যা। কোনটি মূলদ এবং কোনটি অমূল সংখ্যা এটা তুমি যদি বের করতে যাও, তোমাকে ফার্স্টে চেক করতে হবে কোন জিনিসটা, যে √7 এবং 9। কারণ সবচেয়ে সহজ একটা টেকনিকের মাধ্যমে সিস্টেমটা হলো যেখানে তুমি রুট পাবা, সেটাই তোমার রুট পেলে সেটাই তোমার অমূল সংখ্যা। এটা সহজে তুমি মনে রাখবা যে রুট যদি থাকে মানে √25 কোনোদিন থাকবে না, কারণ √25 করলে 5 হবে অবশ্যই। সেজন্য √7 বা এরকম থাকতে পারে যে √3, √5 এগুলো থাকতে পারে। তো আমরা সরাসরি এখানে বুঝে ফেললাম এখানে রুট আছে কোনটা, √7। তার মানে এটাই হলো অমূল সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু 7 পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু 7 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং √7 অমূলদ সংখ্যা। এবং এখানে 9 এর উপর রুটটা আমরা সহজে কিন্তু বুঝতেছি। এগুলো কিন্তু সরাসরি তুমি সব জায়গায় বলতে পারবো না। আমরা সহজে বোঝার জন্য এখানে 9 এর রুট নাই, এই জন্য 9 মূলদ সংখ্যা। তো আমাদের কোন নাম্বারটা শেষ। এই অঙ্কটা তোমার সৃজনশীলে যদি এর থেকে আসে, এটা তো আসার সম্ভাবনা অনেক ভ্যালুয়েবল, এবং কোন নাম্বার এটা আসার সম্ভাবনা অনেক। তো আমরা কোন নাম্বারটা শেষ করে ফেললাম। কেউ না বুঝলে অবশ্যই জানাবো। আমরা এখন খ নাম্বারটা শুরু করব। অনেক গরম, ফ্যান চালালে শব্দ শোনানোর জন্য ফ্যান ছাড়া হয় নাই। নাম্বার খ বলছে 2.5 গুণন 4.35 ইন্টু 1.234 সমান কত। এটা গুণ করতে বলছে, আমরা গুণ করবো। আগে এই গুণের মাধ্যমে আমরা এর মানে ম্যাক্সিমাম ম্যাথগুলো পারবো যে এই গুণটা কেমনে কি করে সে অনুযায়ী। এখানে সরাসরি কত হচ্ছে 2.5। তো যদি কোনো 0.5 থাকে আমরা সেই সংখ্যাটা উপর লিখবো 2.5 মানে 25 লিখলাম। এখানে দশমিক বাদ দিয়ে যা আছে আমরা সেটা লিখলাম। সেটা লেখার পরে এই দশমিকের জন্য আমরা 1 আনবো।
দশমিকের জন্য আনলাম 1, আর দশমিক পরের সংখ্যা আছে কয়টা? একটা সংখ্যা আছে, সে একটা সংখ্যার জন্য আমরা 0 আনলাম। তাহলে 2.5 কে আমরা ভাগে লিখলাম 25/10, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলে, এটা সাধারণ ভগ্নাংশ। তার মানে তুমি এর মাধ্যমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো এটা গেল। তারপরে আমরা যদি আসি 4.35, এটাও প্রায় সেম কাহিনী। সেম কাহিনী হলে এখানে ঝামেলাটা কি হয়েছে, 5-এর উপর তুমি দেখো একটা ফোঁটা, যেটাকে ইস্টু বলা যায়, এইরকম একটা ফোঁটা দেখা যাচ্ছে। এই ফোঁটার কারণে আমরা কী করবো, আমরা সহজে বুঝি। প্রথমে যে সংখ্যাটা আছে আমরা সেই সংখ্যাটা লিখবো 435 মাইনাস এইখানে যে 5-এর উপর যে গোলটা করা হয়েছে, এই 5 বাদে আর বাকি যে সংখ্যা দুটো আছে সেই দুটোর সংখ্যা আমরা লিখবো। দুটোর সংখ্যা কত আছে এখানে? 43। তাহলে প্রথমে কি করলাম, সম্পূর্ণ আমরা তুললাম, তোলার পরে মাইনাস এই 5-এর উপর ইস্টু থাকার কারণে 43 আমরা 5 বাদ দিয়ে 43 থাকবে। তাহলে আর বাকি কি করা লাগবে এখন? এখন আমাদের এই ইস্টুর জন্য আমরা আনবো 9, এই ইস্টুর জন্য আনলাম 9, আর ইস্টুর আগে একটা সংখ্যা আছে জন্য আনলাম 0। এটুকু বুঝছো? অবশ্যই বুঝছো আশা করি। এটা যদি আমরা ভাগ করে কাটাকাটি করে বিয়োগ করলে কত হয়? 392 ভাগ হলো 90। (1.234) এটাও তাহলে সেম কাহিনী। 1.234 মাইনাস, তাহলে এখন কত আসে? শুধুমাত্র 12 আসবে, কারণ এখানে এই দশমিক আছে, আমাদের উপর যে দুইটা স্টোর হয়েছে দুইটা বাদ পড়বে। তাহলে আসলে তো 1.2, বুঝতে পারছো? 1.2 আমরা লিখলাম। এখন স্টোর আছে, এই স্টোর জন্য একটা 9 আসলো, এই স্টোর জন্য একটা 9 আসলো, আর দশমিকের আগে একটা সংখ্যা আছে জন্য 0 আসলো। বুঝতে পারছো সবাই? তো বুঝতে পারলে এখানে আমাদের কাটাকাটি করে 1222 হয়। অতিরিক্ত সময় লাগবে, এই জন্য আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি না। 1222 990 ভাগ দেব। এটা যদি আমরা কাটাকাটি করে দিয়েছো 611 495। এই সংখ্যাটা ছোট সংখ্যা ছিল, এর চেয়ে একটু বড়, এর চেয়ে একটু বড়। তাহলে তোমাকে যদি মানে একটা এমসিকিউ তো যদি বলে যে এটাকে আমরা সাধারণ মানুষের প্রকাশ করবো কেন, এটা তুমি পারবা। আর যদি যোগ করতে বলে তাহলে তুমি সবটি যোগ করে দেবে। এখানে আমাদের বলছে গুণ চিহ্ন দেওয়া আছে, সেজন্য আমরা গুণ করবো। 2.5 গুণন 4.35 ইস্টু 1.234 ইস্টু এই 2.5 এর মান বেশি কত? 25/10। আর 4.35 ইস্টু কত হয়েছে? 392 ভাগ হলো 90 গুণ, আর ওটা বেশি 611 495। এখন তুমি যদি বলো স্যার আমি তো কাটাকাটি পারি না, আমি বুঝতেছি না, তাহলে তুমি একটা কাজ করো, উপরের সবগুলো সংখ্যা গুণ করে উপর লিখবা, নিচের সবগুলো সংখ্যা গুণ করে নিচে লিখবা। তোমাকে নাম্বার কম দেওয়ার কোনো অপশন নেই যাকে। কিন্তু তুমি যদি কাটাকাটি পারো তাহলে, আর সরাসরি তুমি যদি ক্যালকুলেটারের মাধ্যমে বের করতে চাও তাহলে এখানে আসবে 13.44। আমি সরাসরি বের করতে চাই, সামথিং অনেক সংখ্যা আসবে সরাসরি, কোনো সমস্যা নেই। আর যাতে ক্যালকুলেটার নিয়ে যাওয়া যায়, ভাগ করাই যাবে, বড় কোনো সমস্যা না। বুঝতে পারছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। এখানে বলছে প্রমাণ করো যে √7 একটি অমূল্য সংখ্যা। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে বলে সরাসরি যে এত দিকে যদি কোনো সৃজনশীল কোনো প্রশ্ন আসে, সরাসরি সৃজনশীল আসার কোনো অপশন খুবই কম। যদি আসে তাহলে এই অঙ্কটা আসতে পারে যে প্রমাণ করো যে √7 একটি অমূল্য সংখ্যা। √7 মানে এখানে আসতে পারে √3, √5, এগুলো বলবো √11 এরকম থাকতে পারে। সবগুলো অঙ্ক সেম, সবগুলো অঙ্ক সেম। তো একটা অঙ্ক করার মাধ্যমে তুমি বাকি সবগুলো অঙ্ক করতে পারবা। তুমি যদি এই অঙ্কটা না বুঝো অন্তত মুখস্থ করার চেষ্টা করবা, ঠিক আছে? এইভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করবা। যদি না বুঝো তাহলে অন্তত মুখস্থ করবা। কিন্তু অঙ্কটা যদি তুমি কোনো অঙ্ক করতে চাও তাহলে অবশ্যই তোমার এই অঙ্কটা করা উচিত। আমরা শুরু করে দিই কিছু না বলে, আর কিছু না বলে।
যে এখানে বলছে রুট সেভেন একটি অম্ল সংখ্যা, তাহলে আমরা লিখি যে মনে করি রুট সেভেন একটি মূল সংখ্যা। এখানে বলছে রুট সেভেন একটি অম্ল সংখ্যা, আমরা বললাম রুট সেভেন মনে করলাম একটি মূল সংখ্যা। তো মূল সংখ্যা যদি হয়, যে কোনো মূল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তা আমরা লিখি রুট সেভেন সমান পি বাই কিউ আকারে প্রকাশ করার চেষ্টা করলাম, দেখি কি হয়। এখন দুই পাশে আমরা বর্গ করবো, তো বর্গ করলে এখানে কি হয়, রুট সেভেনটা বর্গ করলে সেভেন হয়, আর পির বর্গ করলে পি স্কোয়ার, কির বর্গ করলে কিউ স্কোয়ার হয়। এখানে পি আছে কিন্তু দুইটা, আর কিউ আছে এখানে দুইটা, পি আছে দুইটা, কিউ আছে দুইটা, আমরা দুই পাশেই কিউ দিয়ে গুণ করবো। নিচের টাচের কথা গোটা দিয়ে, নিচে তো কিউ থাকা সমান বেশি থাকবে অলটাইম। সেভেন গুণন কিউ সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার গুণন কিউ। তাহলে এখানে কি আসলো, সেভেন কিউ সমান পি স্কোয়ার এখানে আসলো পি স্কোয়ার, আর এখানে কি দুইটা আছে, এখানে একটা আছে, দুটো থেকে একটা বাদ দিলে শুধুমাত্র একটা কিউ থাকে। তাহলে আমরা এখানে কি বললাম যে সেভেন কিউ সমান পি স্কোয়ার বাই কিউ। এটা যদি আমরা পাই এখানে, আমরা বাকিগুলো এই পাশে করার চেষ্টা করবো। তো ম্যাথটা অনেক সহজ আছে, এভাবে করলাম। যদি এখানে রুট ফাইভ থাকে তো রুট ফাইভ লিখবো, এখানে রুট 11 থাকলে রুট 11 সেমভাবে আমরা আনলাম, এখানে কোনো সমস্যা নেই। এখন কি করা লাগবে, এখানে দেখা যাচ্ছে যে সেভেন কিউ এর মধ্যে যদি কিউ এর মধ্যে আমরা এক দিই তাহলে 7 7ই হবে, আর সেভেনের সাথে যদি 2 গুণ করি তাহলে 7 গুণ 14 হবে। তার মানে এটা পূর্ণ সংখ্যা হবে, সেভেন কিউ পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে পাইলাম কি পি স্কোয়ার বাই কিউ, পি স্কোয়ার কিউ মানে কি দেখা যায়, আমরা এটি পূর্ণ সংখ্যা নয়, কারণ পি আর কিউ স্বাভাবিক সংখ্যা থাকবে এখানে। যেমন এখানে তুমি পির মান ধরলাম 3 স্কোয়ার আর কিউ মান ধরলাম হলো 5, তাহলে 6 বা 5 করলে কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না, তখন দশমিক চলে আসবে। তার জন্য আমরা লিখতে পারি যেহেতু পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয় কারণ পি কিউ স্বাভাবিক সংখ্যা। পি কিউ স্বাভাবিক সংখ্যা বের করলাম আমরা। তাহলে একটা সংখ্যা যদি মূলদ হয় আর একটা যদি অমূলদ হয়, তাহলে দুটা কোনোদিনও সমান হওয়ার সম্ভাবনা নাই। যদি দুটো সমান হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা লিখতে পারি যে দুটি সমান যদি না হয়, সেভেন কিউ ইকুয়াল নট পি স্কোয়ার বাই কিউ। তাহলে দুটো সমান হতে পারে না। কেন সমান হতে পারে না, কারণ দরকার নেই। কেন আমরা তো বুঝতে পারলাম যে মূলদ এবং অমূলদ সংখ্যা থাকার কারণে এখানে কোনোদিনও সমান হতে পারে না। তাহলে রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এখানে যে আমরা পাইলাম সেভেন কিউ, রুট সেভেনকে পি বাই কিউ আকারে, এই যে রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব না। এটা আমরা লিখতে পারি যে কারণ রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব নয়। এই যে পি বাই কিউ আকারে কেমন সম্ভব নয়, আমরা বের করলাম একটু আগে। আকারে বের করা অসম্ভব।
তাহলে এটা যদি পি বাই কিউ আকারে আমাদের শর্ত হচ্ছে যে পি বাই কিউ আকারে প্রকাশ করলে সেটাকে মূলদ সংখ্যা বলে। যেহেতু মানে ওই আকারে প্রকাশের সম্ভাবনা, তাহলে এটা কি অবশ্যই অমূলদ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং শেষ। √7 অন্য সংখ্যা, এখানে যে কোনো প্রশ্ন আসতে পারে। √7 আমি করাইলাম, এখানে তুমি যদি বলো ভবিষ্যতে স্যার √7 করেছিলেন, এটা তো আসে নাই, এখানে অন্য আসতে পারে √3 √5 √11 √7, এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। তো মানে এরকমভাবে অঙ্কটা কিন্তু সহজ, তোমাদের ভালোভাবে বুঝে করতে হবে। আমরা দুটো সৃজনশীল করবো টোটাল, সে দুটো সৃজনশীল শুরু করলাম। প্রথম সৃজনশীলটা একটু সহজ আছে, এরপরটা যদিও আমাদের মানে ইজি আছে। মিনিট পরেরটা করবো আমরা একটু হাই কোয়ালিটি, যেমন বীজগাণিতিক রাশি যে থাকে বড় বড় ওগুলা, এর বাইরে এগুলো আসে না। এখান থেকে যদি আমরা সবচেয়ে বেশি কমন দেখতে চাই, এখানে খ নাম্বারটা ইম্পর্টেন্ট, ছোটোখাটো অনেকে বুঝে কম, আর ক নাম্বার তো তোমার লাগবে অবশ্যই। যে সৃজনশীল না আসে এমসিকিউ তো এগুলো আসবে। শুরু করলাম। কথা না বুঝতে পারলে একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করবো, আমার কথা একটু ফাস্ট হয় অনেক, এটা অনেকেই মানে আমাকে রিপোর্ট করছে। তো আজকে যে প্রশ্নটা আমি করেছিলাম যে কোনটি অমূলদ সংখ্যা, সেটার উত্তর কিন্তু আমি চাই এই নম্বরে, ঠিক। এরপরে ক্লাস হবে আবার রবিবারে। তো রবিবারে ক্লাস হবে সকাল 10টায়। সকাল 10টার আগে তোমাকে মানে মেসেজ করে পাঠাতে হবে। যদি মেসেজে তুমি উত্তর দিতো তাহলে তুমি অবশ্যই এই নম্বরে পেয়ে যাবো 20 টাকা রিচার্জ। একটু ভুল হয়েছে, বি নাম্বারে এখানে কি বলছে যে দেওয়া আছে এক্স এন, এন মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা, এক্স জোড় সংখ্যা বলে দিছে আবার। মানে এখানে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে এখানে ঋণাত্মক কোনো মান হবে না, কোনো ভগ্নাংশ মান হবে না, কোনো দশমিকের মান হবে না, জোড় সংখ্যা। এর থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। আর এখন তো বর্তমানে দেখা যায় যে দ্বিতীয় আর তৃতীয় দুইটা মিলে একটা সৃজনশীল আসে। তো তোমাকে সুন্দরভাবে এগুলো পড়তেই হবে, না পড়ার কোনো বিকল্প নাই। এখানে বলছে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি, 2 4 6 8 10 এভাবে সামথিং আরও যাবে এইভাবে ধীরে ধীরে। এখানে বলছে এই নিচে দাগ থাকা মানে তুমি এখানে দেখো মানে সমান বোঝাইছে এখানে। এখানে নিচে দাগ থাকা মানে তুমি শর্টকাটে বুঝতে চেষ্টা করবা যে নিচে দাগ আছে মানে এটা সমান হবে। নিচে দাগ নিচে দাগ থাকলে মানে এর বাইরে হবে না, এই সমান হবে। তো 6 এর আগে যদি এখানে সমান থাকে তাহলে আমরা জোড় সংখ্যাটা কি জানি, 2 4 6। এখানে কিন্তু কোনো অপশন রেখে দেয় নাই, 2 4 6, তার মানে ঠিক 6 পর্যন্ত হবে। এখানে যদি আগে বলে দিত 2 থেকে শুরু করে 4 থেকে শুরু করে, তখন কিন্তু অন্যরকম ছিল। এখন 6 পর্যন্ত যাবে, 2 4 6। তাহলে আমরা বির মান কত পাইলাম, 2 4 6, এটাই আমাদের অ্যান্সার। আর কোনো কিছু প্রয়োজন নাই, আর কোনো কিছু লেখার প্রয়োজন নাই, কারণ লেখার সময় পাওয়া যাবে না পরীক্ষা হলে। কোন নাম্বারটা শেষ হয়ে গেল, না বোঝার কিছু নাই। এখন আসলাম আমরা খ নাম্বারে। বলছে পি ইন্টু এ নির্ণয় করে। পি ইন্টু এ, এখানে পি দিয়ে কি বোঝানো হয়, পি দিয়ে বোঝানো হয় উপসেট। পি দিয়ে সরাসরি উপসেট, এখানে পির সংক্ষেপে বলা হয় উপসেট। মানে এ যে এই যে এ এ এ এর নির্ণয় করে, প্রথমে আমাদের এর মানটা কিন্তু দেওয়া নেই এখানে, এখানে এর মানটা আমাদের বের করতে হবে। বের করার পরে এটা নির্ণয় করতে হবে উপসেট। তাহলে আগে আমরা দেখি বের করার চেষ্টা করি। ঠিক সে আগের মতো দেওয়া আছে এক্স এন মানে স্বাভাবিক সংখ্যা 3 7 এবং মৌলিক সংখ্যা। এখানে বলছে মৌলিক সংখ্যা, এখানে জোড় সংখ্যা বলে নাই, বলছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমাদের যদি আমরা না বুঝি সহজে মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার টেকনিকটা কি,
3 5 7 11 13 17 এভাবে সামথিং, এগুলো মুখস্থ হলে যথেষ্ট। এখানে বলছে 3 থেকে 17, আমি বলছিলাম নিচে দাগ থাকা মানে ওইটা থেকে শুরু, মানে নিচে দাগ থাকা মানে ওটা সমান, মানে কোন থেকে শুরু হবে, ওই জায়গা থেকে শুরু হবে। তো এখানে নিচে দাগ আছে, তার মানে 3 থেকে শুরু হবে, আর 7-এর আগে দাগ আছে, তাহলে 3 থেকে 7 পর্যন্ত কত কত আছে, 3 5 7, এগুলো হলো মৌলিক সংখ্যা। অন্য সংখ্যা বললে কিন্তু অবশ্যই চেঞ্জ করা লাগতো, কিন্তু এখানে কি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কত, 3 5 7 11 13 15 এরকম ভাবে সামথিং, সরি 15 না 17 সামথিং। 3 5 7 বের করলাম। এখন বলছে পি ইন্টু এ নির্ণয় করি। পি মানে উপসেট বের করার নিয়মটা কি, এখানে কয়টা আছে, 3টা, আমরা প্রথমে 3টা লিখবো। 3 5 7 লিখলাম। প্রথমে যদি 3টা থাকে 3 5 7, এখন আমরা 2টা করে নেব। 2টা করে নিলে কত লেখা যায়, 3 5, 3-এর সাথে 5 নিলাম, 3-এর সাথে 7, আর 5-এর সাথে 7। 3 5 7 একবারে নিলাম, 3 5 নিলাম, 3 7 নিলাম, 5 7 নিলাম, 2বার করে নেওয়া কমপ্লিট। এখন একবার করে নেব, 3 5 7, আরেকটা মামার বাড়ির আবদার ফাঁকা সেট, টোটাল 8টা আছে এখানে। 3 5 7 3 5 3 7 5 7 9 3 5 7, টোটাল 8টা নির্ণয় করে এ এর উপাদান সংখ্যা n হলে, এ এর উপাদান সংখ্যা এখানে কয়টা আছে, আমরা পাইছি 3টা। এখানে বলছে এর উপাদান সংখ্যা n হলে, তার আমরা n হিসেবে ধরলাম পি ইন্টু এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে। তো এটা কেমনে হবে এখানে আমরা দেখি। তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে এ এর উপাদান 3টি। তিনটি 1 2 3 3 5 7 আছে, তার মানে 3টি। এর উপাদান সংখ্যা কত বললাম আমরা, 3টি। এই 3টি এখন আবার লেখা যায় পি ইন্টু এ। উপাদান সংখ্যা এখানে আমরা কত পাইছি, পি ইন্টু এ, এখানে বলছে পি ইন্টু নির্ণয় করো, তার জন্য পি ইন্টু এ নির্ণয় করলাম। 1 2 3 4 5 6 7 8, টোটাল কয়টা পাইছি, 8টি। তো 8 ভাঙানো যায়, 8টি ভাঙানো যায় কেমনে, এভাবে লেখা যায়, যেমন 2 কিউব, 2 রে যদি কিউব করি 8 হয়, কেমনে 8 হয়, 2 2 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 হয়। আর এখানে এখানে বলছে যে পি ইন্টু এ এর উপাদান সংখ্যা, এই যে এ এর উপাদান সংখ্যা n, এ এর উপাদান সংখ্যা কয়টা ছিল, 3টা, এই যে 3টা যদি হয় এটা কত হয়, 2 টু দি পাওয়ার n। তার মানে এখন প্রমাণিত হয়ে গেল। অনেক গরম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি ইন্টু এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে। এখানে কি বলছে, কোন দেখাতে বল না, প্রমাণ করতে বল না। যদি দেখাতে বা প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখে দিব যে দেখানো হলো বা প্রমাণ করা হলো। ঠিক আছে, শেষ। আমরা দেখতে দেখতে খ নাম্বারটা শেষ করে ফেললাম। আর আছে একটা ছোট ঘ, গরুর ঘ বলা যায়। এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে যদি আমরা দেখার চেষ্টা করি এক্স কুমা ওয়াই এক্স সি ওয়াই সি, মানে সির মান লাগবে এখানে, যেটা সির মান এখানে দিয়ে দিচ্ছে -20246 ওয়াই সি এবং এক্স -2, এটা একটা সমীকরণ দিয়ে দিচ্ছে। এটা অনুযায়ী এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জের মান নির্ণয় করো। মানে এস এর মানটা আমাদের বের করতে হবে এই সি এর মান থেকে। এখানে সি না থেকে বি থাকতে পারে, এ থাকতে পারে। যদি এখানে বির মান থাকা তাহলে বি অনুযায়ী নিতাম। এখানে যদি সির পরিবর্তে লেখা থাকে তো দুইটা মানে এর থেকে নিতাম, যখন যেটা থাকবে সেটা অনুযায়ী লিখবো। যেহেতু এখানে সি বলছে, এখানে সির মান দিয়ে দিয়েছে, এই জন্য আমরা সির মান নিব। তো আমরা প্রথমে দেখি কি কি লেখা যায়। যে প্রশ্ন মতে এখানে সমীকরণটা কি বলছে, এক্স মাইনাস ওয়াই সমান 2। এখানে এক্স মাইনাস
ওয়াই মাইনাস টু। এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা এক পাশে আনতে হবে। ওয়াইয়ের মানটা আমরা কেমন এক পাশে আনতে পারি? মাইনাস ওয়াই সমান ওই পাশে আছে টু, মাইনাস এক্স আসলো। এইখানে ওয়াই থেকে যদি মাইনাস চলে যায় তাহলে এক্স হলো এই পাশে চলে আসলো, আর মাইনাস টু হলো। তাহলে ওয়াই সমান কি পেলাম আমরা? এক্স মাইনাস টু। কেমনে হলো? এক্স মাইনাস ওয়াই সমান টু পেলাম, এখান থেকে মাইনাস ওয়াই আনলাম, মাইনাস ওয়াই এই পাশে রাখলাম, এখানে টু এখানে লিখলাম, এক্স আসলে এখানে প্লাস, সমানের এবার আসলে কি হবো? মাইনাস এক্স। এখানে তাহলে যদি আমাদের ওয়াই এর মানটা বের লাগে, এখানে কিন্তু মাইনাস ওয়াই বেলা নেই, শুধুমাত্র ওয়াই আমাদের প্রয়োজন। তাহলে মাইনাস চলে গেল, রইল কি? এক্স মাইনাস টু। এখন আমাদের এটা অনুযায়ী মানগুলো বের করতে হবে শর্ত অনুসারে। আমরা ওই পাশে করার চেষ্টা করি। এইটুকু তো আমাদের কোনো সমস্যা থাকার কথা না। এক্স ওয়াই, এজ এক্স ওয়াই, ওয়াই অনুযায়ী। কিন্তু এখন আমাদের মান বসানো লাগবে। কোন মান অবশ্য অনেকে এটা বুঝে না, আমাকে অনেক ছাত্র বলছে বারবার। এখানে এই যে মানটা বের করছি আমরা সি অনুযায়ী, যদি আমরা এর মান নিতাম, এর মান কেন নিতাম? যদি এখানে এর মান যদি দেওয়া থাকতো তাহলে আমরা এর মান নিতাম। কি কি দেওয়া আছে? মাইনাস টু, জিরো, টু, ফোর, সিক্স। এখন এক্স এর মান আমরা ওই জায়গা থেকে বসালাম, কিন্তু ওয়াই এর মান আমরা এখন কেমনে বের করবো এটা তো বুঝতে হবে। ওয়াই এর মান কেমনে হবো? এখানে আছে এক্স, এই এক্স এর মানটা আমরা প্রথমটা এখানে বসাবো। তো এক্স এর মান যদি আমরা এখানে বসাই মাইনাস টু, এখানে আছে মাইনাস টু, আবার বলছে মাইনাস টু। মাইনাস টু আর মাইনাস টু কত হয়? মাইনাস ফোর। এখানে আছে জিরো, এক্স এর পরিবর্তে যদি জিরো বসাই তাহলে জিরো থেকে মাইনাস টু করলে মাইনাস টু। এখানে আছে টু, টু থেকে টু জিরো, টু থেকে টু বিয়োগ দিলে শূন্য, চার থেকে টু বিয়োগ দিলে দুই, আর ছয় থেকে দুই বিয়োগ দিলে চার। এটা বের করলাম এক্স ওয়াই এর মান। এখন এখান থেকে সব মানগুলো টিকবে না। এইখানে যতগুলো সংখ্যা আছে এখানে সংখ্যা অনুযায়ী থাকে তাহলে টিকবে, সংখ্যা অনুযায়ী থাকলে সেগুলো টিকবে না। যেহেতু দেখো এখানে যদি আমরা শর্টকাটে দেখি মাইনাস টু আছে, এখানে মাইনাস ফোর নাই, তাহলে যেহেতু যেহেতু মাইনাস ফোর আর বাকিগুলা ঠিকঠাক আছে, বাকিগুলা ঠিকঠাক আছে। মাইনাস ফোর সি, মানে এই সির মানের বাইরে হলো মাইনাস ফোর। তার জন্য এখানে যদি আমরা ধরি মাইনাস টু মাইনাস ফোর, এগুলো বাদ অনুযায়ী সি। আর সরি এস, কারণ আমরা এস এর মানগুলো বের করবো। তাইলে এখন এস এর মান কোন কোনটা যায়? এখানে মাইনাস টু মাইনাস ফোর তো বাতিল দিয়ে দিলাম আমরা, শূন্য, মাইনাস টু, টু জিরো, ফোর টু, সিক্স ফোর। এখানে বের করে বললাম, বলছে এস কে তালিকা যদি প্রকাশ করে ডোমেন রেঞ্জ করে এস এর মানটা বের করে বললাম। আর এখানে যতগুলো ফার্স্টে আছে, মানে যতগুলা সংখ্যা ফার্স্টে আছে সেগুলো হলো ডোমেন। তাহলে আমরা লিখতে পারি যে ডোম এস সমান কত আছে? শূন্য, টু, ফোর, সিক্স। আর একটা বের করবো আমরা রেঞ্জ, মাইনাস টু, জিরো, টু, ফোর। এটাই হলো অ্যান্সার। এখানে আবার অনেক প্রশ্ন আসতে পারে যে এখানে মানে কোনো সমস্যা হয় না, কিন্তু কিন্তু মনে করো যে এটা লাস্টে টু আছে, এখানে ফোর আছে, তাহলে টু মানে ফোর না, এখানে টু আছে, মানে এখানে টু, মানে এখানে টু আছে, ওখানে টু আছে, দুই জায়গায় যদি টু থাকে তাহলে কিন্তু একটা সংখ্যা আসবে। এটা ভালোভাবে বুঝো। অঙ্কটা কিন্তু শেষ করে দিলাম। তো আল্লাহ ভরসা, নেক্সট ক্লাস রবিবার দেখার অপেক্ষা করবেন সবাই। প্রচণ্ড গরম। ঠিক আছে, আল্লাহ ভরসা।